নমস্কার। আমার সমস্ত ইউটিউব পরিবার, আমার ফেসবুক পরিবার, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি আবার ফিরে এলাম শিখার জীবনের সত্যির অষ্টম পর্ব নিয়ে, পার্ট 8। তোমরা প্লিজ সঙ্গে থেকো, সাথে থেকো, পারলে শেয়ার করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে। তাহলে আমি এই বললাম যেটা, যে মা রক্তাক্ত অবস্থায় নিজেকে, মা ভীষণ রাগী, ভীষণ জিদ্দি, ভীষণ ছিল, নিজেকেই আঘাত পৌঁছাতো, মাথা ফাটাতো কিছু ভারী জিনিস দিয়ে, নইলে রাগ করে চলে যেত মাসি বাড়ি। তো যাই, এটা হচ্ছে সম্পূর্ণ বাবা মায়ের অভিমানের পালা। কিন্তু আমরা তো মেয়েরা, ছেলেরা সব ভয় পেয়ে যেতাম, কষ্ট পেতাম। আমরা ভাবতাম এই বোধহয় মা মরে গেল। তারপর আমার দুটো বোন সেই দেখে গুটি গুটি পায়ে সেই 4 মাইল হেঁটে চলে গেছে প্রায় আমার হাই স্কুলে গিয়ে জানলা দিয়ে দিদির ক্লাস জেনেছে, যে ক্লাস 6 কোনটা, 6 রুম কোনটা। ওরা সেই ব্যাক সাইড দিয়ে গিয়ে জানলা দিয়ে দিদি দিদি বলে ডাকছে। আমি তো উকি মেরে দেখি আমার বোন, আমার তো প্রাণ বেরিয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে, আমার অবস্থা খারাপ। আমি বললাম কি ব্যাপার? দিদি শিগগির চল, মা না নিজেকে মেরে মাথা ফাটিয়ে রক্ত বেরিয়ে গেছে। তুমি বলো, আমাদের ওই 3টে ভাই বোনের কোনো আর সেখানে আর প্রাণ থাকে শরীরে? সেই কতক্ষণ আগের ঘটনা ঘটিয়েছে মা। তারপর আমার দুটো বোন 4 মাইল পার করে আমার স্কুলে গেছে, আমাদেরকে ডেকেছে, ওখান থেকে স্যারের কাছ থেকে ছুটি নিতে হয়েছে। আমি বললাম গিয়ে, দাঁড়া, এভাবে তো হয় না। তাও কি, যখন ওরা আমাকে ডাকছে তখন একটা ক্লাস রানিং, পিরিয়ড চলছে, পিরিয়ড চলছে। তো সেইভাবে ওটা আমি পড়াশোনাটা কমপ্লিট করে পিরিয়ড যখন শেষ হলো, তারপর ওই আমি স্যারকে গিয়ে অফিস রুমে গিয়ে স্যারকে বললাম, হেড স্যারকে বললাম, স্যার এই কেস বোন এসছে, মা খুব অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আমি একটু চলে যাই, ছুটি নিচ্ছি। তো শুনে স্যার আমাকে ছুটি দিয়েছেন। তারপর তো নিয়ে তড়িঘড়ি দৌড়াতে দৌড়াতে সেই 4 মাইল পার করে দুটো বোনকে নিয়ে আবার বাড়ি আসলাম। এসে দেখি মা এইভাবে পড়ে আছে অকাতরে। সেই মায়ের রক্ত মুছে করে আবার বললাম, মা কি হয়েছে? তো মা রাগে কোথাও যায়নি, ঘরেই ছিল। চলে আসলাম, আবার মাকে বোঝালাম, মা এমনি কেন করো? অশান্তি হতেই পারে, তুমি নিজেকে কেন ক্ষতি করো? আমি একটু বড় হচ্ছি, তো আমি একটু সেভাবে মাকে বোঝাতে পারতাম। তো মাকে কার কথা শুনে, আমি তো ছোট, দিল এক চড়, বললো সর, আমাকে সরে যেতেই হবে, নইলে মা যা রাগি আমাকে দেবে। তো এইভাবে করে এরকম হলো, চললো। তারপর প্রাইমারি হাই স্কুলের দিন যেতে থাকলো। এবার স্যাররা জানতে পারলেন যে আমি খুব সুন্দর রিডিং করতে পারি। আমার বাংলা পড়া, বোঝা, দাড়ি, কমা, A to Z আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারি। সাইডে যেই থাক না কেন সুন্দর বুঝবে। তো আমার এই রিডিং পড়া দেখে আমাকে ম্যাক্সিমাম দিন আমার স্যার পড়া নেবার পর, হাই স্কুলের স্যার পড়া নেবার পর যে পড়াটা, মানে ইতিহাস হোক, ভূগোল হোক, বিজ্ঞান হোক, যাই হোক না কেন, কি বাংলা হোক বা গল্পের পড়া হোক, যখন বাকিটা উনি পড়া দিয়ে যেতেন, তখন সেই যতটা দিতেন দাগিয়ে যে এই পর্বের এতটা পড়ে আসবে, প্রশ্নের উত্তর করে আসবে, তখন রিডিং পড়তে হতো একবার। তা এটা ম্যাক্সিমাম স্যাররাই করেন। কিন্তু যখন থেকে উনি জেনে যাচ্ছেন যে আমি খুব সুন্দর রিডিং পড়ি, মাধবী চলে এসো, আমাকে ওনার পাশে টেবিল চেয়ারের পাশে দাঁড় করিয়ে তুমি রিডিং পড়ে শোনাও সবাইকে।
এখান থেকে এতটা। আমি জোরে জোরে পড়তাম রিডিং, সবাই শুনতো। আর তারপরে শেষ হয়ে গেলে স্যার বেরিয়ে যেতেন, আমরা আবার হাসি আনন্দ। এই কেউ কেউ বান্ধবীরা ঠাট্টা করতো, ছেলে মেয়ে একসঙ্গে। বাবা, মাধবীর কি দাম! মাধবীকে দিয়ে স্যার রিডিং পড়াচ্ছেন। যাই হোক, আমি দেখ আমি কী করবো, আমি কি স্যারকে শিখিয়ে দিয়েছি? তিনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। গেলে এইভাবে করতে করতে আমি যখন গেছি তখন আমাকে নিয়ে অনেক হাসাহাসি হতো। মানে বান্ধবীরা একটু হয় না টিম, কেউ 4 থেকে, ওখানকার মেয়েরা 4 থেকেই পাশ করে দল ধরে উঠেছে, যাদের 3জন 4জনের জুটি হয়, আলাদা আলাদা জুটি হয়। যার যে ফার্স্ট গার্ল তার একটা টিম থাকে, এবার সে যা বলবে সেটাই হবে, এরকম একটা আছে ক্লাস। ওকে আবার মনিটর করে দেওয়া হলো, ফার্স্ট গার্লকেই মনিটর করে দেওয়া হলো, উনি মনিটরিং করতো। তো যাই না, আমাকে নিয়ে আমাকে নাকি দেখে ওদের মনে হতো, যেটা পরবর্তী 6 মাস 1 বছর কাটতে কাটতে যখন ওদের মনের মধ্যে এটা এসে গেল যে না, মাধবী ঝগড়ুটি নয়, তখন ওরা নিজেরাই আমাকে বলেছে। তা আমাকে বলতো যে আমি নাকি খুব ঝগড়ুটি, আমার থেকে একটু ওরা দূরে দূরে থাকতো। তারপরে আলোচনা করতো, এই কেমন রে, একটা মানে একটু জামা কাপড় একটু একটা দিয়ে সপ্তাহ ম্যানেজ করতে গেলে তো একটু ইউনিফর্মটা ময়লা হতো, সার্ফেরও অভাব, তো ধোবো কোথা থেকে? তাই কোনো রকম চালিয়ে প্রথম 3 দিন তো তাও, তারপরে আর 2-3 দিন একটু, তাই নিয়ে অনেক গবেষণা চলতো। মেয়েটা খুব নোংরা, বা দেখ ময়লা জামা পরে আসে মাধবী, প্লাস্টিকের চটি পরে যেতাম জন্যে। ওরা সবাই ভালো ঘরের মেয়ে, আমার মতো গরিবই এত ওরা দেখেনি। ভালো জুতো পরে আসতো, চটি পরে আসতো, মানে লেদারের চামড়ার, আমি একটা প্লাস্টিকের। সেই সময়ের 1 টাকা 4 আনা দামের একটা চটি পরে যেতাম, খালি পাটা মাটিতে পড়তো না, বাকি ওটুকুই। এগুলো নিয়ে ওরা চর্চা করতো, দেখ প্লাস্টিকের চটি পরে, নিন্দানীয় চোখে, হাস্যকর চোখে, এইভাবে আমাকে সবাই ওরা কথা বলতো। আমি এগুলো জানতাম না, আমার থেকে যে ওরা একটু দূরে থাকতো, দূরে দূরে, সেটা আমি বুঝতাম। কিন্তু আমার এই গরিবী নিয়ে, আমার চপ্পল নিয়ে এগুলো করতে বুঝতে পারছি। পরে ওরা যখন আমাকে 6 মাসে 4 মাসে চিনে গেল, তখন ওরা আমাকে ওর বন্ধুত্বের টিমে নিয়ে নিল। ওরা আমাকে ভালোবাসতে শুরু করলো, মন খুলে কথা বলতে শুরু করলো, আর আমাকে ওর দলে নিল। তখন ওরা সব বলে, জানিস মাধবী, আমরা না ভাবতাম যে তুই এরকম হাওয়াই চপ্পল পরে আসিস, তারপরে এগুলো করে আসিস, কেন রে, তোদের কি কিছু নেই? এরকম। তখন আমি জানলাম, আমি বললাম, না রে কণিকা, না রে স্বপ্না, না রে সুপ্তা, না রে রিনা, বান্ধবী দলে যারা ছিল সবাইকে বলতাম আমি যে প্রচুর গরিব বাবার মেয়ে, খুব গরিব ঘরে জন্ম নিয়েছি, আমাদের অনেক কিছুই নেই, চামড়ার জুতো কোথা থেকে কিনব। তো এইভাবে সব খোলাখুলি হয়ে গেল। ক্লাস 5ও শেষের দিকে, এবার পরীক্ষা হচ্ছে একটা মাঝখানে, দুর্গাপুজোর আগে হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে ছুটি পড়তো আগের দিনে, আবার কালী পুজো ভাইফোঁটার পরে আবার নতুন ক্লাস চালু হতো। তো এবার সেই নতুন ক্লাস আসার আগে পরীক্ষা দিয়ে সব ছুটি কাটিয়ে আবার নতুন করে যখন স্কুলে ঢুকলাম, তখন আবার আমাদের হাই স্কুলেরও স্পোর্টস হতো। হ্যাঁ, তার মধ্যে না আমাকে আবার সবার খেলাধুলা, দৌড়াদৌড়ি, মানে রান হতো, খেলাধুলা করতাম। গুটি ছিল খোয়া টাইপের, স্টোন চিপস যাকে বলে, তার ওই 7 গুটি এরকম করে হাতের উপরে নিয়ে এরকম করে তোলা, খেলা সব এই হাতের পাঞ্জার উপরে 7 জনকেই বাঁধানো একটা খেলা ছিল। আমরা ওইগুলো খেলতাম টিফিনে।
তা ওরা খেলাধুলা করতে করতেও যখন দেখলো, জানলো যে মাধবী দান পেলে ছাড়ে না, রানে গেলেও আগে দৌড়া, আগে ফার্স্ট হয়, ও 5 হাত আগে এগিয়ে থাকে, প্রায় 10 হাত এগিয়ে থাকে, এইসব অনেক কিছু দেখে ওরা আবার এগুলোতে অতটা পারদর্শী নয়। তো এবার ওখানেও শুরু হয়ে যায় প্রতিদ্বন্দ্ব, ঠিক আছে। তো বলছি আমি এবার ওখানে কি হতো পরবর্তী, মানে মেয়েরা আমার সাথে ঠিক কেমনভাবে বিহেভ করতো, কি করতো, কতটা আমি কষ্ট পেতাম বা আমি কত কষ্টে চান্স পেতাম ওদের সঙ্গে খেলতে, সেই পর্ব নিয়ে আমি ফিরে আসছি। তার আগে আমি সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আমার ইউটিউব পরিবার, আমার ফেসবুক পরিবার, সবাইকে আমার শুভকামনা দিয়ে এখানেই শেষ করছি আমার 8ম পর্ব। সবাই ভালো থেকো।